দীপা সাক্ষ্যদীপকে বলে জয়ী হলো আমার হারানো মেয়ে রূপা। তখন ওইখানে জয়ী চলে আসে। দীপা ছুটে গিয়ে জয়ীকে জড়িয়ে ধরে। দীপা বলে, তুই আমার হারিয়ে যাওয়া মেয়ে রূপা। তাহলে কি অবশেষে এক হলো দীপা আর রূপা? সেটা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখুন। দীপা সাক্ষ্যদীপকে বলে, জয়ী আজকে আমাকে অনেকবার মা বলে ডেকেছে, ওর এখন ওর মাকে খুব প্রয়োজন। সাক্ষ্যদীপ বলে, ওর মাকে আমি সেটা জানি না, ওর বাবাকে সেটাও আমি জানি না। আমার এক গুরুদেব আছে, উনি জয়ীকে আমার কাছে নিয়ে এসেছিল। দীপা বলে, তার মানে জয়ী আপনার নিজের মেয়ে না? আপনি যখন জয়ীকে পেয়েছিলেন তখন জয়ীর বয়স কত ছিল? সাক্ষ্যদীপ বলে, কত হবে, 6-7 বছর ছিল তখন ওর। দীপা বলে, ওকে কোথায় পেয়েছিলেন? মানে ওকে দেখতে কিরকম ছিল? জয়ী ঘুম থেকে উঠে কান্না করতে থাকে আর বলতে থাকে, এতদিন পর তুমি আমার কাছে এসেছো মা, তারপর আমি তোমার মুখটা দেখতে পাচ্ছি না। তোমার যে হাসি মুখটা দেখলে আমার কষ্ট দূর হয়ে যেত, সেটা দেখার ভাগ্য আমার হচ্ছে না। আমি তোমাকে আর হারতে চাই না। আমি তোমাকে কি করে কাছে পাবো সেটাও জানি না। জয়ী নিজের মনের কষ্টগুলো প্রকাশ করতে থাকে। জয়ী বেড থেকে নেমে রুমের বাইরে চলে যায়। অন্যদিকে দীপা সাক্ষ্যদীপকে শুধু জিজ্ঞেস করতে থাকে, আপনি বলুন না স্যার, ওকে কোথায় পেয়েছেন? দীপার মনে একটু হলো আশার আলো ফুটেছে। সাক্ষ্যদীপ বলে, আপনি একটু শান্ত হন, আমি বলছি ওকে কোথায় পেয়েছি। দীপা আবার বলতে থাকে, ওকে দেখতে কেমন ছিল স্যার? ওর আসল নাম কি? ওর কি জয়ী স্যারের কোনো নাম ছিল? ও কি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করত? ওর মুখের হাসি দেখলে কি পরাণ জড়িয়ে যেত? বলুন না স্যার, চুপ করে থাকবেন না। দীপা এসব বলে প্যানিক করতে থাকে। সাক্ষ্যদীপ শুধু অবাক হয়ে দেখে দীপাকে। এইসব কথা জয়ী রুমের বাইরে থেকে শুনে। জয়ী বলে, তার মানে মা সব বুঝতে পেরেছে? মা তো বুঝবেই, আমাকে তো সব থেকে বেশি মাই চিনে। জয়ী একা একা বলতে থাকে, তুমি আমাকে ঠিক চিনতে পেরেছো মা। আমিও জানতাম তুমি আছো। আমার মনে বিশ্বাস ছিল তুমি আর আমি একদিন এক হব। আমি সব ঠিক করে দিব মা। জানি মা, তোমারও কষ্ট হচ্ছে, তুমি আমাকে কাছে পেয়েও আগলে রাখতে পারছো না। আমারও খুব ইচ্ছে করে সব তোমাকে বলে দিয়ে তোমাকে জড়িয়ে ধরি, কিন্তু আমি সেটা পারছি না। দীপা সাক্ষ্যদীপকে বলে, আমার মেয়ে হারিয়ে গিয়েছিল, আর আমার প্রথম থেকে মনে হয়েছিল ও আমার রূপা, আমার হারিয়ে যাওয়া মেয়ে। তখন ওখানে সাক্ষ্যদীপের মাও চলে আসে। দীপা আবার বলে, মায়ের মন কখনো ভুল হতে পারে না। সাক্ষ্যদীপ এসব শুনে বলে, কি বলছেন আপনি সব? তখন জয় ওখানে আসে। জয়কে দেখে দীপা দৌড়ে যায়, দৌড়ে গিয়ে রূপা বলে জড়িয়ে ধরে। জয়ও প্রথমে কিচ্ছু বলে না। সাক্ষ্যদীপের মা শুধু অবাক হয়ে তাকিয়ে থাকে। কিন্তু জয়ের আবার মিসকার বলা কথাগুলো মনে পড়ে যায়। এর জন্য জয়ী দীপাকে আবার সরিয়ে দেয়। জয় বলে, কে এসেছে? কে গুলি করলো? সাক্ষ্যদীপের মা বলে, কেউ আসেনি, বাইরে ছেলে মেয়ে বাজি ফুটাচ্ছে। জয়ী মনে মনে বলে, আমি ভাবলাম মিসকা এসেছে, মিসকা এসে গুলি করেছে। মিসকা তো আসতেই পারে, এ আওয়াজ বাজে আওয়াজ না হয়ে গুলির আওয়াজ হতে পারতো। সেটা যদি আমার মায়ের গায়ে লাগতো সেটা আমি দেখতেও পেতাম না। জয়ী বলে, আমি আপনার রূপা না, আমি হলাম জয়ী। জয়ী তার অতীত বলতে থাকে। জয়ী বলে, আমি একটা গরিব পরিবারে বড় হয়েছি, তাদের সাথে আমি দুবাই গিয়েছিলাম, কিন্তু একটা দুর্ঘটনায় তাদের থেকে আমি বিচ্ছিন্ন হয়ে যাই। এরপর আমি পাপার কাছে আসি। দীপা বলে, তাহলে তুমি আমাকে মা বলে কেন ডাকলে? দীপা বলে, আসলে ছোটবেলায় মাকে হারিয়েছি তো, মা কেমন সেটা আমি জানি না, কিন্তু মার বুকে যেতে আমার খুব ইচ্ছে করে। দীপা জয়ীকে আবার বুকে জড়িয়ে ধরে। দীপা বলে, আমার মেয়ে হারিয়ে গিয়েছে, তোমার মাও হারিয়ে গিয়েছে, তুমি আজ থেকে আমাকে মা বলে ডেকো। সাক্ষ্যদীপ অবাক হয়ে দেখতে থাকে, আর সাক্ষ্যদীপের মায়ের চোখ দিয়ে জল পড়তে থাকে। জয়ী বলে, মা বলে ডাকবো? দীপা বলে, হ্যাঁ, আজ থেকে তুমি আমাকে মা বলে ডাকবে। আমি বেঁচে থাকতে তুমি বলবে না তোমার মা নেই, তোমার মা হারিয়ে গিয়েছে, আজ থেকে আমিই তোমার মা, তোমার জন্য আমার মনে অনেক ভালোবাসা রয়েছে। এইটা শুনে জয়ী ও দীপাকে জড়িয়ে ধরে আর মা বলে কান্না করতে থাকে। জয়ী মনে মনে বলে, এত কাছে যখন তোমার এসেছি মা, তাহলে সব ঠিক হয়ে যাবে। আমার দৃষ্টি ফিরে পেলে আমি মিশকার সাথে লড়ে নেব। কিন্তু হিংসুকুটি তো তোমাকে এতটা ঘৃণা করে, আমি কিভাবে ওটা ঠিক করব? হিংসুকুটি কেন তোমাকে এতটা ঘৃণা করে সব আমাকে জানতে হবে, আর তোমার হারানো সবকিছু তোমাকে ফিরিয়ে দিতে হবে। ধৈর্য ধরে রাখবে রূপা, এতদিন ধৈর্য ধরে ছিল, এখনো পারবে, তারপর সব ঠিক করে দিবে। সূর্য চারুকে বলে, তোমার যেখানে যাওয়ার কালকে দিনে যেও, আজকে অনেক রাত হয়ে গিয়েছে, আজকে কোথাও যেতে হবে না। চারু বলে, আচ্ছা ঠিক আছে, যাবো না, তুমি যখন বলছো আমি কালই যাব, কিন্তু তুমি আমাকে একটা কাজ করে দেবে। সূর্য বলে, কি কাজ? চারু এরপর ল্যাপটপ অন করে বিয়ের কার্ডগুলো দেখাতে থাকে। চারু বলে, ভেবেছিলাম তুমি আর আমি একসাথে বসে কার্ড চয়েস করব, কিন্তু তোমার তো সময় হবে না, এর জন্য আমি অনেকগুলো চয়েস করে শর্ট লিস্ট করে রেখেছি। তুমি এখন বলো এগুলো থেকে তোমার কোনটা ভালো লাগে। সূর্য এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। সূর্য বলে, আমি অনেক ক্লান্ত, আর আমার হসপিটালে অনেক কাজ রয়েছে, এসব পরে হবে। এটা বলে সূর্য উঠে যায়। চারু বলে, দাঁড়াও এসেস। চারু সূর্যকে বলে, একটা সত্যি কথা বলবে আমায়? সূর্য বলে, আমি কখনো মিথ্যা কথা বলি না। চারু বলে, কিন্তু সত্যিটাও তো এড়িয়ে যাও, আমাকে সত্যি করে বলো তুমি এখন কি চাও। সূর্য বলে, আমি কি চাইবো? চারু বলে, বিয়েটা করতে চাও কি করতে চাও না? দেখো, সত্যিটা জানা আমার খুব জরুরি, এখন আর এই দুনিয়ায় তোমরা ছাড়া আমার কেউ নেই। তোমার মনে হতে পারে আমি একই কথা বারবার বলছি, কিন্তু এটা সত্যি যে আমি তোমাকে আর অলিকে ছাড়া থাকতে পারবো না। তুমি কি আমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছো? সূর্য বলে, দেখো চারু, তুমি মাথাটা ঠান্ডা করো, আমার মাথায় এখন অনেক টেনশন ঘুরছে। আমার ভাইটা ক্রিমিনাল অফেন্স করে পালিয়ে বেড়াচ্ছে, ওকে কবে খুঁজে পাবো সেটাও আমি জানি না। ওর সাথে কতগুলো লাইফ জড়িয়ে রয়েছে, দ্বীপের লাইফ জড়িয়ে রয়েছে। আমি কি করবো আমার কিছুই মাথায় আসছে না, আমার মাথা কাজ করছে না। এইটা না যে আমি তোমাকে অ্যাভয়েড করছি, তুমি ভাবছো আমি তোমাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি, তুমি ভুল ভাবছো। চারু বলে, ও আমি ভেবেছিলাম এজির জন্য এরকম করছো, তুমি হয়তো এজিকে ভুলতে পারছো না। আমি বড্ড একা হয়ে গেছি এসএস, এর জন্য আমার এখন ভয় হয়।
তোমাদের হারানোর ভয়, এর জন্যই তোমাদের আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করছি, তোমাদের ধরে রাখার চেষ্টা করছি। ওইখানে ওলিও চলে আসে। ওলি সব কথা শুনে চারুকে বলে, চারু বাবা তো সব বলেই দিয়েছে, আর তোমাদের বিয়ের কাট আমি সিলেক্ট করব, আমার পছন্দই বাবার পছন্দ। সূর্য রাগে ফুঁসতে থাকে। সূর্য মনে মনে বলে, আমার দীপার সাথে কথা বলতে হবে, একমাত্র দীপাই পারে আমাকে শান্ত করতে। এখন আমি যদি দীপার কাছে যাই, আমার সব কষ্ট দুঃখ টেনশন দূর হয়ে যাবে। দীপ জয়ের সাথে কথা বলতে থাকে। তখন উর্মির রুমে চলে আসে। দীপ বলে, আই মিস ইউ টু, তুমি কেন চলে গেলে? আমার খুব খারাপ লাগছে তোমাকে ছাড়া। উর্মি বলে, দীপ কার সাথে কথা বলছে? দীপ বলে, আমার তোমাকে ছাড়া ভালো লাগছে না বাবা, আমি মাকে গুছিয়ে বলবো। তখন দীপ খেয়াল করে রুমে তার মা ঢুকেছে। উর্মি দেখে অবাক হয়, কারণ এতক্ষণ ধরে জয়কে ট্রাই করছিল উর্মি, জয়ের ফোনে কল ঢুকছিল না। দীপ জয়কে বলে, বাবা মা এসেছে, মা তোমার সাথে কথা বলতে চায়, মা তো তোমার উপর রাগ করে আছে, তুমি সরি বলে দাও। উর্মি দীপের কাছ থেকে ফোন ছিনিয়ে নেয়। উর্মি ফোন ধরে বলে, তুমি কোন সাহসে দীপকে ফোন করেছো? জয় বলে, আমি তোমাদের খুব মিস করছি, আই মিস ইউ উর্মি, আমার সাথে একটু কথা বলো। উর্মি বলে, আমি তোমার মতো মানুষের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না। জয় বলে, প্লিজ আমার সাথে একটু কথা বলো, আমি তোমাদের মিস করছি। উর্মি বলে, বাজে কথা রাখো, চোর মিথ্যেবাদে একটা। দীপ বলে, মা তুমি বাবার সাথে এরকম ভাবে কেন কথা বলছো? উর্মি বলে, তুই চুপ কর, তুই এখান থেকে যা। দীপ বলে, তুমি বাবাকে কেন ব্যাড ওয়ার্ড বলছো? বাবার খুব কষ্ট হচ্ছে, বাবা এখনো কিছু খায়নি। উর্মি আবার দীপকে ধমক দেয়, তুই তো তোর বাবার হয়ে কথা বলবি, তুই তো সেনগুপ্ত বাড়ির ছেলে, তুই তো এরকমই হবি, তুই যাবে এখান থেকে। জয় বলে, উর্মি তুমি একটু শান্ত হও, তুমি দীপের সামনে কিছু বলো না। উর্মি বলে, ইউ জাস্ট শাট আপ। এত জোরে ধমক দেয় যে দীপ ভয় পেয়ে কান্না করতে করতে রুম থেকে বেরিয়ে যায়। জয় বলে, উর্মি আমি তো শেষ, তুমি কি দীপকে নিয়ে বেরিয়ে আসতে পারবে? উর্মি বলে, আমি কেন বেরিয়ে আসবো? জয় বলে, তাহলে আমরা দেশের বাইরে চলে যাব, সেখানে গিয়ে নতুন সংসার শুরু করব। উর্মি বলে, তুমি কি আমাকে নিজের মতো ক্রিমিনাল ভাবো? আমি এতটাও নিচে নেমে যাইনি যে আমার দিদিকে ভাসিয়ে দিয়ে আমি চলে যাব। জয় বলে, তুমি বৌদিদিকে নিয়ে টেনশন করো না, সেটার জন্য দাদাই রয়েছে, দাদা ঠিকই বৌদিদিকে ছাড়িয়ে নিয়ে আসবে। উর্মি বলে, সেটা আমি জানি, তোমার পাপ ধরার জন্য তোমার দাদাই অনেক কিছু করবে, কিন্তু তোমার মধ্যে যদি একটু প্রাচিত্য বোধ থাকে তাহলে তুমি স্যারেন্ডার করো। জয় বলে, তুমি এসব কি বলছো? উর্মি বলে, তুমি তোমার দোষ স্বীকার করবে, তা না হলে আমি ডিভোর্স ফাইল করব, আমাদের সাথে কোনো সম্পর্ক রাখতে দেবো না তোমাকে। জয় কান্না করতে করতে বলে, আমি স্যারেন্ডার করলে আমার জেল হয়ে যাবে, অনেক দিনে জেল হবে। উর্মি বলে, সেটা হলে আমি বলতে পারবো তোমার সৎ সাহস রয়েছে, আমি তোমার জন্য অপেক্ষা করব, কিন্তু আমি কোনো ক্রিমিনালের সাথে থাকতে পারবো না। জয় বলে, আমার তোমার সাথে একবার দেখা করা দরকার, আমি একবার দেখা করবো তোমার সাথে, সামনাসামনি কথা বলবো তোমার সাথে। উর্মি নিজের ইমোশনকে কন্ট্রোল করে বলে, তোমার সাথে শুধুমাত্র আমার থানায় দেখা হবে, এই বলে উর্মি ফোন কেটে দেয়। ফোন কাটার পর উর্মি কান্না করতে থাকে, তুমি এটা কি করলে জয়, তুমি সব শেষ করে দিলে। উর্মির ফোনে আবারও কল আসে। উর্মি নাম্বার না চেক করে ফোন ধরে বলে, তোমাকে না কতবার বলছি তুমি আমাকে কল দিবে না। ওই দিক থেকে সাক্ষ্যদীপের মা বলে, উর্মি তুমি ঠিক আছো? উর্মি বলে, সরি, আসলে আমি নাম্বার না চেক করে কথা বলা শুরু করেছি। সাক্ষ্যদীপের মা বলে, সেটা আমি বুঝতে পেরেছি, তুমি ঠিক আছো তো? উর্মি বলে, হ্যাঁ আমি ঠিক আছি। সাক্ষ্যদীপের মা বলে, তুমি কালকে সবাইকে নিয়ে আমাদের বাড়িতে আসবে। উর্মি বলে, কোথায় যেতে হবে? সাক্ষ্যদীপের মা বলে, বিগ বাং অ্যাপিটাইটে। সূর্য দীপা আর রূপার কথা ভাবতে থাকে। সূর্য এক একাই বললে, সবাই আমার কাছে থেকেও যেন অনেক দূরে, সব কেমন যেন এলোমেলো হয়ে গেল, কিছু ঠিক করতে পারছি না। জয় মেয়েটাও এখন কেমন আছে সেটাও জানা দরকার। আচ্ছা আমি কি একটা ফোন করব? ফোন করে একটা দীপাকে, কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে। সূর্য দীপাকে ফোন করে। দীপা বসে বসে পুরনো ছবি দেখছিল। তখনই সূর্যর কল আসে। সূর্যর কল দেখে দীপার মুখে হাসি ফুটে। দীপা বলে, ডাক্তারবাবু কল করেছে। ফোন ধরার পর সূর্য বলে, সরি দীপা, এত রাতে ফোন করার জন্য। দীপা বলে, আমাকে ফোন করার জন্য আপনাকে সরি বলতে হবে? সূর্য বলে, আসলে জয় এখন কেমন আছে সেটা জানার জন্য তোমাকে কল করলাম। দীপা বলে, জয় এখন ভালো আছে, আগের থেকে একটু সুস্থ আছে। সূর্য কিছু একটা বলতে যায় দীপাকে, কিন্তু থেমে যায় সূর্য। দীপা বলে, আপনার কি আর কিছু বলার আছে? সূর্য কিছুই বলে না, চুপ করে থাকে। দীপা বলে, আচ্ছা আমি তাহলে ফোন রাখছি। সূর্য বলে, আমার সাথে কি আলাদা করে দেখা করতে পারবে? তোমাকে অনেক কিছু বলার আছে। দীপা বলে, আপনার আমার মধ্যে কি আলাদা করে কথা বলার মতো কিছু কথা আছে এখনো? সূর্য বলে, এখনো কথা বাকি আছে, তুমি একবার আমার সাথে দেখা করো প্লিজ। তখন সূর্য দেখতে পায় চারু ওখানে চলে এসেছে। চারু সূর্যকে বলে, এসেছে এত ঠান্ডার মধ্যে তুমি বাইরে কেন দাঁড়িয়ে রয়েছো? সূর্য বলে, আসলে আমি চলে যাচ্ছিলাম, একটা গুরুত্বপূর্ণ কল আসছিল। আর তুমি বাইরে কি করছো? তুমি এমনিতে অসুস্থ, তুমি ভেতর যাও যাও। চারু বলে, আমার ঘুম আসছিল না, জানলা দিয়ে দেখলাম তুমি বাইরে দাঁড়ানো, এর জন্য আসলাম। দীপা সব কথাই শুনতে পায়। সূর্য ফোনে আবার দীপাকে বলে, আচ্ছা পরে কথা বলবো, এই বলে সূর্য ফোন কেটে দেয়। ফোন কাটার পর সূর্য চারুকে বলে, তুমি বাড়ির ভিতরে আসো। দীপা কাকেয়ার বলা কথাগুলো মনে করতে থাকে। কাকেয়া বলেছিল সূর্য আর চারুর বিয়ে না আটকাতে। দীপা কান্না করতে করতে বলে, আমি ডাক্তারবাবুকে কিভাবে ডিভোর্স দেবো? আর আমি ডিভোর্স না দিলেও তো ডাক্তারবাবু চারুকে বিয়ে করতে পারবে না, আমি কি করবো এখন? দীপা পরের দিন রেস্টুরেন্টে গেলে রেস্টুরেন্টে দেখতে পায় সব আলো নিভানো। দীপা বলে, কি হলো, রেস্টুরেন্টে সব আলো কেন নিভানো? আর চেয়ার টেবিলগুলো কোথায় গেল? দীপা দেখতে পায় চেয়ারগুলো এক সাইডে রাখা। দীপা বলে, চেয়ারগুলো সাইডে কেন রাখা রয়েছে? আর সবাই কোথায় গেল? কারো তো কোনো সারা শব্দ পাচ্ছি না। তখনই আলো জ্বলে ওঠে। তখন দীপা দেখতে পায় দীপার ডান্সের স্টুডেন্ট সবাই রেস্টুরেন্টে এসেছে তাকে সারপ্রাইজ দেওয়ার জন্য।
এদিকে সাক্ষ্যদীপের মা আর জয়ও চলে এসেছে। দীপা এরপর চারদিক তাকিয়ে দেখে রেস্টুরেন্ট সুন্দর করে সাজানো হয়েছে। দীপা বলে, আমার বিশ্বাস হচ্ছে না যে সবাই এসেছে। তখন টিচার বলে, আপনি বিশ্বাসের কথা বলছেন, আমরা সবাই আপনাকে বিশ্বাস করি। আমরা জানি আপনি এই কাজটা করতে পারেন না, আপনি কোনো অন্যায় কাজই করতে পারেন না। আপনাকে ট্রিবিউট দেওয়ার জন্যই আমরা এটা করেছি। আপনাকে আমরা সবাই ভালোবাসি। দীপা বলে, থ্যাংক ইউ সো মাচ। তখন উর্মি ওখানে চলে আসে। উর্মি বলে, তোকে ভালোবাসার মানুষের অভাব নেই রে দিদি। দীপার মা কাকাইয়াও চলে আসে। দীপার মা বলে, আমরা আছি রে দীপা।